ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ উন্নীত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ আজ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে, আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এ দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের এক করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলা মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারী আত্মনাতির ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অন্বিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মাসল্য জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফা আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। 1970 সালে আন্দোলনে আইয়ুব খান পতন হবার পরে যখন ইয়াকান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আপনারা জানেন। দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়াকান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি পাক সৌদি বাংলার নয়, পাকিস্তানের মেজজি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, আপনি 15 ফেব্রুয়ারি তারিখে জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে, মার্চ মাসে হবে। তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলাপ আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলাপ আলোচনা করব। এমনকি আমি এই পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যা এক বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। জনাব ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, তিনি আলোচনা করলেন, বলে গেলেন আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম, আপনারা আসুন, বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা দেওয়া হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরেও যদি কেউ আসে তাকে সান্নাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ করে একটা অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। এই ইয়াকান সাহেব প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি দেখেছিলেন। আমি বললাম যে আমি যাব। ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন। তারপরে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করে দেওয়ার পরে দেশের মানুষ প্রতিবাদ বসে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনি হরতাল পালন করেন। আমি বললাম আপনার কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী আস্থা মানুষের মধ্যে, তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছি, যখন দেশের মালিক হবার চেষ্টা করেছি, তখন ওই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে কথা যে আপনারা কেন আপনার ভাই বুকে গুলি মারবে? আপনাদেরকে রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশকে রক্ষা করার জন্য। তারপর উনি বললেন যে আমার নামে বলেছেন, আমি নাকি বলে স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি ওনাকে কথা বলে দেবার চাই, তাকে তা তো আমি বলি নাই, টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়।
আমি তাকে বলেছিলাম, জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার গরিবের উপরে, কিভাবে আমার বাংলা মানুষের বুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মেয়ের গোলকালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। আমি তো অনেক আগে বলেছিলাম, কিসের রাজনীতি, কার সঙ্গে বলবো, যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বলবো। হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যেই বক্তৃতা তিনি করেছেন এবং যেই বক্তৃতা অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলা মানুষের উপর দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শোকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি, ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মাসল্য উড্ডু করতে হবে, সমস্ত সামরিক বাহিনী লোকদের ব্রেকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তা তদন্তিত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসা, আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেই জন্য সমস্ত অন্যান্য জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা ঘোড়ার গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে। শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তরগুলো আড্ডা, কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীদের বেতন নিয়ে আসবেন। এরপরে যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ হইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, এবং জীবনের তরেই রাস্তাঘাট যা যা কিছু আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা বাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা ব্রেকে থাকো, কেউ তোমাদেরকে কিছু বলবে না। কিন্তু কার আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদেরকে দোয়াতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগ থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছে দিয়ে দিবেন। আর এই 60 দিন হরতালে যে সমস্ত শ্রমিক বারে যোগদান করেছেন, প্রত্যেকটা শিপের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। সরকারি কর্মচারীদেরকে বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমাদের দেশ মুক্তি না হবে, কাজটা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনেন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, মিছিলের মধ্যে আত্মকল সৃষ্টি করবে, লুটপাট করবে। এই বাংলায় হিন্দু, মুসলমান, বাঙালি, নরবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে, তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয়, কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ
তাদের মানপত্র নেবার পারে, কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে আপনার নিষ্পাত তুলে চালাবেন। কিন্তু এদেশের মানুষকে যদি খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। তবে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাঁচার সম্ভাবনা আছে। সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমার দেশে মিলিটারি শাসন আর চালাবার চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।